আসসালামু আলাইকুম। ব্যাংকার সিলেকশন গাইডের ক্যারিয়ার লাইফ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ব্যাংক ব্যাংকের রিটেন পরীক্ষার গণিত অংশ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমরা ব্যাংকের লিখিত অংশের গণিত পাঠ নিয়ে আজকে কথা বলবো। পূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম যে রিটেন পাঠটা নিয়ে কথা বলবো। যথারীতি সেই আলোচনা একটু করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আমার সাথে থাকুন ব্যাংকার সিলেকশন গাইডের সাথে। আমি কি আমি যেখান থেকে আসলে রিটেন ম্যাটার নিয়ে আলোচনা করতে চাই, প্রথমেই বইটা একটু সামনে রিটেন গাইডলাইন্স সাম্প্রতিক প্রকাশিত আমার একটি বই। রিটেন ম্যাথ অবশ্য এখানে বেশি নেই, যেহেতু জনতা ব্যাংকের পরীক্ষা খুবই সন্নিকটে, খুবই কাছাকাছি, তাই টপিক ভিত্তিক ম্যাথ আলোচনা করার জন্য প্রথমে চলে যাই আমরা আসলে মূল আলোচনায়। প্রথমে বলে নিই যে আসলে লিখিত গণিত প্রস্তুতির জন্য দিক নির্দেশনা রয়েছে বইটির মধ্যে। আসলে এই মুহূর্তে দিক নির্দেশনা পড়ার বা প্রস্তুতি নেওয়ার অত বেশি সময় হাতে নেই। এই মুহূর্তে আসলে খুব অল্প সময় রয়েছে, এই অল্প সময়ের মধ্যেই চলে যেতে হবে মূল আলোচনা এবং মূল প্রস্তুতি করতে। আমি একটু জুম করে নিচ্ছি দেখতে সুবিধা হয়। তারপর লিখিত গণিত সমাধানের জন্য দিতে হবে, মানে পরীক্ষার হলে কিভাবে সমাধান করবেন। আসলে বাসায় বসে অনেকেই গণিত পারে, অনেকে খুব ব্যাখ্যা সহকারে পারে, কিন্তু পরীক্ষার হলে সমস্যা হয়। বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, এগুলো আসলে সমাধান করার জন্য আগে থেকে পরিকল্পনা করা উচিত যে আসলে আমি কীভাবে কী করবো। পরীক্ষার হলে যেটা আমি খুব ভালোভাবে পারি, খুব সুন্দরভাবে উপস্থাপনা করে দিয়ে আসে। আমি অনেক পারলে লাভ হবে না আমি যদি পরীক্ষার হলে না দিয়ে আসতে পারি। তো আমাদের এখানে আরেকটা টপিক আছে যে ইম্পর্টেন্ট টার্মস অফ ম্যাথমেটিক্স। তো ওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক টার্ম আছে যেগুলো ম্যাথমেটিক্সে বাংলায় খুব ভালো জানেন যে বাংলায় এরকম, কিন্তু ইংরেজিতে গিয়ে দেখা গেছে খুব ঝামেলায় পড়ে যেতে পারে। আমি নিজেও ঝামেলায় পড়েছি অনেকবার। তো আজকে ঝামেলায় পড়ে শিখেছি। আসলে মানুষ ঝামেলা পড়েই শিখে বা বিপদে পড়েই অনেক কিছু শিখে। তারপর চ্যাপ্টার ভিত্তিক যেগুলো আলোচনা এখানে রয়েছে, আমরা তো করবো ইকুয়েশন, ফ্র্যাকশন, ডিজিট। ডিজিট বলতে আসলে নাম্বার কি বোঝানো হচ্ছে, সিঙ্গেল ডিজিট নাম্বার, ডাবল ডিজিট নাম্বার, অনেক ক্ষেত্রে তিনটা ডিজিটেরও আসে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে ইকুয়েশন রিলেটেড প্রশ্ন আসতে পারে। ইকুয়েশন রিলেটেড প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষায়। যদি ইকুয়েশনটা ফরমেশন করা যায় পরীক্ষার হলে, আপনি চেষ্টা করবেন যে ছোট্ট করে ইকুয়েশনটা ফরমেশন করার জন্য। সম্পূর্ণ ম্যাথটা করতে গেলে আপনি একটু সময় চলে যাবে, সেক্ষেত্রে ইকুয়েশনটা ফরমেশন করার প্রথমে চেষ্টা করতে হবে। ইকুয়েশন
করলে সম্পূর্ণ করা হয়ে যায়, কারণ উপরে কিছু লিখে যে এটা এই জিনিসটা দেওয়া আছে, ওই জিনিসটা দেওয়া আছে, তারপর প্রশ্ন মতো ইকুয়েশনটা হলো এটা, তারপর ইকুয়েশন সলভ করে ম্যাথ সমাধান। তারপরে ফ্র্যাকশন রিলেটেড কিছু ম্যাথ আসে, ফ্র্যাকশন নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে, পরীক্ষার ফলে ফ্র্যাকশনটা অনেক বিপদে ফেলে দেয়। ম্যাথের অ্যান্সার যখন ফ্র্যাকশন আসে তখনও খুব প্রিপারেশনে থাকতে হয় যে আমার ম্যাথটা হলো কি হলো না। তারপরে চলে আসি ডিজিট রিলেটেড ম্যাথে। ডিজিট রিলেটেড ম্যাথে যে ইউনিট ডিজিট, ইউনিট প্লেস ডিজিট, 10 প্লেস ডিজিট, এগুলো একক স্থানীয়, দশক স্থানীয় অঙ্ক দিয়ে গঠিত নাম্বার নিয়ে প্রশ্ন আসে। তো এইটাকে আমি ইকুয়েশন ফ্র্যাকশন ডিজিট এটা একটা চ্যাপ্টার করেছি এবং তিনটা করে ম্যাথ দেওয়ার চেষ্টা করছি, জাস্ট গাইডলাইন। আসলে ইকুয়েশন নিয়ে একটা চ্যাপ্টার হতে পারে, ফুল ইকুয়েশন নিয়ে শুধু একটা চ্যাপ্টার হতে পারে, ফ্র্যাকশন নিয়ে একটা চ্যাপ্টার হতে পারে, ডিজিট নিয়ে একটা চ্যাপ্টার হতে পারে। তারপর চ্যাপ্টার 2 তে আমরা পার্সেন্টেজটা দেখানোর চেষ্টা করব। পার্সেন্টেজে কি ধরনের আছে, যে অনেক ক্ষেত্রে বলে যে পার্সেন্টেজ বের করে, অনেক ক্ষেত্রে বলে যে পার্সেন্টেজটা বের করে। তো সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজটা বের করি। অনেকেই বলতেছেন সাউন্ড কম। আচ্ছা, এখন জানাবেন যে সাউন্ড আছে কিনা, কমেন্ট করে জানাবেন। সাউন্ডের সমস্যা, হ্যাঁ। তারপর যেটা বলতেছিলাম যে দিক নির্দেশনা দেওয়ার মতো আসলে কিছুই নেই, খুব কাছের পরীক্ষা আগে যা সমাধান করেছেন ওগুলোই আসলে করতে হবে। তারপরও এই যে ইকুয়েশন ফ্র্যাকশন ডিজিট এগুলো নিয়ে কথা বলতেছিলাম, যে ইকুয়েশন রিলেটেড একটা চ্যাপ্টারে হতে পারে ইকুয়েশন, শুধু ইকুয়েশন ফর্মেশন। তো পরীক্ষার হলে যদি আপনি ইকুয়েশনটা ফর্ম করে ফেলতে পারেন ছোট্ট করে, প্রশ্নের কোথাও আপনি হয়তো রাফটা করে দিতে পারেন যে ইকুয়েশনটা দেখি কিভাবে হয়, তো ইকুয়েশনটা ফরমেশন করে ফেলতে পারলে আপনার ম্যাথ সমাধান হয়ে গেল। তারপর ফ্র্যাকশনের ক্ষেত্রে একই কথা আমি আবারও রিপিট করছি, কারণ সাউন্ডে প্রবলেম ছিল তখন। তো ফ্র্যাকশনে সুবিধা, মানে ফ্র্যাকশনে অসুবিধাটা পড়তে হয় যে ফ্র্যাকশন অনেক সময় অনেকে বিপদে ফেলে দেয়, যে ফ্র্যাকশনটা যোগ বিয়োগ করতে গিয়ে বা অ্যান্সার যদি ফ্র্যাকশন আসে সেক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় যে আমার অ্যান্সারটা হইলো কি না হলো। তারপর ডিজিট নিয়ে, ডিজিট রিলেটেড, ডিজিট বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে যে ইউনিট প্লেস, 10 প্লেস ডিজিটের ম্যাথ অনেক সময় আসে, 3টা ডিজিট নিয়েও আসে। তো আমার বইটিতে এগুলো দেখানো হয়েছে যেটা নাম্বারের মধ্যে পড়ে। তারপর পার্সেন্টেজ, পার্সেন্টেজের চ্যাপ্টারে দেখা গেছে অনেক ক্ষেত্রে পার্সেন্টেজটা বের করতে বলে যে এটা কত পার্সেন্ট। তো পার্সেন্টেজ বের করতে বলে, আবার বলে যে এটা অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট বা কত হবে জিনিসটা, ওটা বলে। অনেকে করে কি যে পার্সেন্টেজ চাইলে অ্যামাউন্ট বের করে দিয়ে আসে, অ্যামাউন্ট চাইলে পার্সেন্টেজ বের করে দিয়ে আসে। খুব সাবধানে প্রশ্নটা পড়তে হবে, তখন দেখা যাবে যে এই ভুলটা হবে না, এই ভুলটার হবে না। তো সেক্ষেত্রে আমরা অ্যামাউন্ট বের করতে বলে, অ্যামাউন্ট আবার দুই ধরনের বের করতে বলে, যে টোটাল অ্যামাউন্ট, এটার অ্যামাউন্টটা কত হবে, আবার পার্ট অ্যামাউন্টও বলতে পারে, যে আংশিক অ্যামাউন্ট বলতে পারে। আমরা ম্যাথের যখন এক্সাম্পলে যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি। তারপরে রেশিও অ্যান্ড মিক্সার প্রপোর্শন যেটাকে বলে, আমরা ওখানে বলতে পারি অনুপাতে, যে কোনো একটা অনুপাত দিয়ে দিল, ওখান থেকে বলো যে টোটাল অ্যামাউন্টটা কত, আবার টোটাল অ্যামাউন্ট গুলো সবগুলো দেওয়া আছে, ওখানে রেশিও চাইলো। তো আমি চেষ্টা করেছি যে অ্যামাউন্ট বের করার জন্য 3টা এক্সাম্পল, আর রেশিও বের করার জন্য 3টা এক্সাম্পল। আসলে অ্যামাউন্ট বের করারও 3টা না, অনেক ম্যাথ দেওয়া সম্ভব, রেশিওতেও অনেক ম্যাথ দেওয়া সম্ভব, অনেক ম্যাথ অ্যাভেলেবেল আছে। তো জাস্ট গাইডলাইন স্বরূপ আমি বলি, বারবার বলছি যে গাইডলাইন স্বরূপ এটা দেয়া। এই এই বই থেকে ম্যাথ করলে যে আপনার ম্যাথ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তা আমি বলছি না, তবে এটা বলছি যে আপনি অন্তত দিক নির্দেশনা পাবেন যে কি করতে হবে, আমার একটা চ্যাপ্টারে কি কি দেখতে হবে,
কি কি দেখতে হবে এরকম নোট করে নেন যে একটা চ্যাপ্টার থেকে কি কি দেখতে হয়, রেশিও চ্যাপ্টারে কি কি আসে, রেশিও চ্যাপ্টার মিক্সার চ্যাপ্টারে কি কি আসে। আর তারপর চলে যাই ইন্টারেস্টে। অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট আসে ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করার জন্য, রেট বের করার জন্য, ইয়ার বের করার জন্য। তাহলে আপনি যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করার জন্য অনেকগুলো ম্যাথ করেন তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদিও 3টা ম্যাথ দেখিয়েছি কারণ অন্তপক্ষে আপনার ব্রেনের সেট আপ খুব, যে 3টা ম্যাথ অ্যামাউন্ট বের করলাম, রেট বের করলাম 3টা ম্যাথ দিয়ে, ইয়ার বের করলাম মানে নাম্বার অফ ইয়ার যেটা, যে সময় বের করলাম। তো 3টা ম্যাথ দিয়ে তাহলে মাথায় সেট আপ হয়ে গেল যে ইয়ার এইভাবে বের করবো আমি। তারপরে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু থাকে যে কত টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে এই প্রজেক্টে বা এই ইয়াতে একটা ব্যবসায়। তারপরে ইনকাম থাকে, ইনকামের ম্যাথগুলো অনেক ক্ষেত্রেই আসে। ইনকামের ম্যাথগুলো যে কত টাকা তার ইনকাম, পার্সোনাল ইনকাম, মানে বেশিরভাগই এখানে পার্সোনাল ইনকামটাই আসে। তার জন্য ইনকামের ম্যাথগুলো এখানে একত্রিত করার চেষ্টা করেছি। একটা চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ আসে সেটা যদি আপনি ঢুকে ফেলেন, ব্রেনে সেট আপ করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনার অনেক ম্যাথই করা সম্ভব। আপনি ইচ্ছে করলে এক একটা আইটেম দিয়ে এক একটা চ্যাপ্টার করতে পারেন। প্র্যাকটিসের জন্য অনেক কিছুই করা যেতে পারে, প্র্যাকটিসের জন্য অনেক কিছুই করা যেতে পারে, ওইটা কোনো সমস্যা না। অনেকেই বলে থাকেন যে ম্যাথ তো অনেক অল্প। হ্যাঁ অনেক অল্প, আসলে অল্প ম্যাথ দেওয়ার পেছনে কারণ হলো বইটা অনেক বড় হয়ে যায়। আমিও ইচ্ছা করলে 3-400 ম্যাথ দিতে পারতাম, কিন্তু বইটাকে যতটুকু সম্ভব একটা গাইডলাইনের মধ্যে রাখার চেষ্টা করেছি। তারপর প্রফিট এন্ড লসে আমি চলে যাই। এখানে প্রফিট অর লস, হয়তো আপনাকে এখানে একটু স্পেস একটা কম পড়েছে। এখানে প্রফিট অর লস, হয় আপনাকে প্রফিট বের করতে বলবে, না হয় লস বের করতে বলবে। অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যে বলে দেয় প্রফিট অর লস, মানে ওখানে প্রফিট হলো না লস হলো ওই জিনিসটা আসলে বলে দিবে না, আপনি নিজে বের করে নিতে হবে। তো পরীক্ষা হলে অনেক সময় অনেকে বের করছে প্রফিট কিন্তু লিখে দিয়ে আসছে লস, তো ম্যাথ তো কাটা যাবে, কারণ আপনি বের করছেন প্রফিট কিন্তু মন্তব্যে লিখছেন যে লস হলো এত টাকা, আবার লস বের করছেন লিখে দিয়ে আসছেন প্রফিট, তা হবে না। আপনি যা বের করছেন তাই লিখতে হবে। তারপর প্রফিট লসের পর আসে কস্ট প্রাইস। 1 মিনিট প্লিজ। প্রফিট লসের পর আসে কস্ট প্রাইস। অনেক ক্ষেত্রে জানতে চাওয়া হয় কস্ট প্রাইস মানে ব্যয়টা কত, একটা জিনিস তৈরি করা হয়েছে বা একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে, ওটার ব্যয়টা কত বা ক্রয় মূল্য কত। কস্ট প্রাইস হলো যে ক্রয় মূল্যটা কত। তারপরে চলে আসে সেলিং প্রাইস বা বিক্রি মূল্য, কত টাকা বিক্রি করা হলো। অনেক ক্ষেত্রে আস্কিং প্রাইসটা আসে। আস্কিং প্রাইসটা ওটা হলো ওই দোকানি কত টাকা আস্ক করেছিল, কত টাকা কমে সেটা সে বিক্রি করেছে, ওই জিনিসটা অনেক ক্ষেত্রে চলে আসে। তো এই জন্য আমরা ওই আস্কিং প্রাইসটা রেখেছি। তারপর টোটাল সেল, যে কত টাকা টোটাল সেল হয়েছে ওইটা বলে থাকে যে টোটাল সেল কত হলো, যদি প্রফিট এত হয় বা কস্ট প্রাইস, সেলিং প্রাইস, অনেক কিছু দিয়ে বলতে পারে টোটাল সেলটা কত হয়েছে। তারপর আমরা একটু নিচের দিকে চলে যাই। স্পিড ডিস্টেন্সে আসলে যে ম্যাথগুলো আসে ওগুলো হলো ট্রেনের বা বোটের। ট্রেনের ম্যাথ আসতে পারে, বোটের ম্যাথ। ট্রেন দিয়ে একটা চ্যাপ্টার তৈরি করা সম্ভব, হ্যাঁ বোট দিয়েও একটা চ্যাপ্টার তৈরি করা সম্ভব। তারপর টাইম এন্ড ওয়ার্ক, এখানে ওয়ার্কার সংখ্যা বের করতে বলতে পারে। ওয়ার্ক টাইম মানে কত ডে বা কত আওয়ার কাজ করেছে ওটা বের করতে বলতে পারে। তো ওয়ার্ক টাইমের মধ্যে পাইপ এন্ড ট্যাঙ্কটা আসলে জড়িত, এটা আসলে একই রকম। ওয়ার্কাররা কাজ করে যেরকম, পাইপ পাইপ
প্রফিটটাও ঠিক ওরকমই কাজ করে একটা ট্যাঙ্ক পরিপূর্ণ করার ক্ষেত্রে। তারপর পার্টনারশিপে চলে আসি। পার্টনারশিপে ইনভেস্টমেন্ট বের করতে বলে যে একজনের ইনভেস্টমেন্ট কিংবা দুইজনের ইনভেস্টমেন্ট বা সবার ইনভেস্টমেন্ট কত, তিনজনের এবিসি যদি থাকে এবিসি তিনজনেরই ইনভেস্টমেন্ট বের করতে বলতে পারে। তারপরে রেশিও বের করতে বলতে পারে যে তিনজনের প্রফিট রেশিও কত বা ইনভেস্টমেন্ট রেশিও কত। তারপর শেয়ার অফ প্রফিট, এটাও ঠিক এরকম যে কত টাকা তাদের প্রফিট আসলো। হয়তো এই দিকে এখানে এসে দেখা গেছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হলো যে কত বছরের প্রফিট। এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে 1 বছরের প্রফিট না 2 বছরের প্রফিট না 3 বছরের প্রফিট। এই প্রফিটটা কয় বছরের এবং কয়জন এখানে জড়িত, পার্টনারশিপে কয়জন জড়িত, এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। তারপর চলে আসি যেটাকে ম্যানেজুরেশন বলে বা পরিমিতি আমরা বলি। ক্লাস 9-10 এর বইতে আমরা পরিমিতি পড়ে এসেছি যে এখানে পরিমিতির মধ্যে এরিয়া বের করতে বলে, মানে ক্ষেত্রফল বের করতে বলতে পারে, ক্ষেত্রফল। তারপর লেংথ বের করতে বলতে পারে, যেটা দৈর্ঘ্য বলি আমরা, প্রস্থ, ব্রেথ, ডাইমেনশন মানে পরিমাপ। পরিমাপ বলতে এখানে কয়েকটা জিনিসের পরিমাপ হতে পারে। প্যারামিটার বলতে আমরা বুঝি যে পরিধিটা কত। আচ্ছা, এরপর চলে আসি গাইডলাইন ফর সলভিং রিটেন ম্যাথমেটিক্স। এখানে লিখিত গণিতের প্রস্তুতির জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, এটা আপনারা বই থেকে পড়ে নেবেন। এটা আসলে এই মুহূর্তে বলার কোনো কিছুই নেই, এটা অনেক কিছুই আছে এখানে। তো লিখিত গণিত সমাধানের জন্য দিক নির্দেশনা, এখানে সমাধানের জন্য যে দিক নির্দেশনাটা দেওয়া আছে আসলে এটা একটু দরকার। এটা এই জন্য দরকার যে পরীক্ষার হলে কিভাবে সমাধান করতে হবে বা কি করতে হবে ওই জিনিসটা খুবই জরুরি। কারণ আপনি অনেক পারেন কিন্তু পরীক্ষার হলে যদি ওই জিনিসগুলো মেনটেন না করেন সেক্ষেত্রে হয়তো আপনি পরীক্ষা হলে সমাধান করে দিয়ে নাও আসতে পারেন, না পারতে পারেন। পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করে লাভ নেই। তাই বলবো যে পরীক্ষায় গণিত সমাধানের শুরু করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হলো সমাধান করার সমাধান করার জন্য দেওয়া ম্যাথটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। দরকার হয় 2 বার পড়েন, 3 বার পড়েন, পড়তে হবে, খুব সুন্দরভাবে পড়তে হবে। হ্যাঁ, পরীক্ষা হলে ম্যাথ দেখলেন যে অমুক ব্যাংকে আসছিল, ম্যাথটা আমি করে ফেলি। হ্যাঁ, মানে করতেছেন, প্রশ্নের সাথে আপনার কোনো সংযোগ নেই, আপনি ম্যাথ সমাধান করে নিয়ে আসছেন। এখন থেকে অন্ততপক্ষে এখন থেকে আপনাকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে যে ম্যাথ আসছে পরিচিত ম্যাথ আমি সমাধান করে ফেলবো তা না। এখন থেকে খুব সাবধান, ম্যাথ আসছে পরিচিত, ঠিক আছে, আমি দেখবো কোনো চেঞ্জ আছে কিনা, কোথাও কোনো কথায় চেঞ্জ আছে কিনা, কোথাও কোনো অ্যামাউন্টে চেঞ্জ আছে কিনা, ওই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। খুব মনোযোগ সহকারে দেখার পর সমাধান করবে। সমাধান করে মনোযোগ দিয়ে পড়ার পর লিখিত পরীক্ষায় দেওয়া গণিতটি যাতে আপনার জানা কোনো গণিতের কিংবা কোনো কৌশলের সাথে যদি মিল থাকে সেটা বোঝার চেষ্টা করবেন, ওইটা বোঝার চেষ্টা করবেন। তখন প্রিলিমিনারি পরীক্ষার মতো শর্টকাটে গণিত সমাধান করা যাবে না, মানে শর্টকাটে ছোট করে সমাধান করে দিলাম তা হবে না। তবে স্পেস অনুযায়ী করতে হবে, একদম বড় করে একদম করাও যাবে না। হ্যাঁ, গণিত পরীক্ষায় সব অংশ ভেঙে করুন, মানে যতটুকু বোঝানো যায় এক্সামিনারকে আপনাকে বুঝাতে হবে। এক্সামিনার যদি নাই বুঝে তাহলে হবে না। যতটুকু যে লাইনগুলো বাদ দেওয়া যায় অপ্রয়োজনীয় লাইন সেগুলো তো বাদ দেবেন, কাটার সুযোগ আছে সেগুলো কেটে দিবেন। গণিত সমাধানের রুটম্যাপ ঠিক করার উদ্দেশ্যে সংক্ষিপ্ত রাফ করে নিতে হবে, একদম সংক্ষিপ্ত রাফ করতে হবে, মানে বিস্তারিত রাফ করাই যাবে না। বিস্তারিত রাফ করলে আপনার তো সময় যাবে, তারপর আপনার যে হয়তো কোথাও রাফ দেওয়া হবে ওই স্পেসটাও যাবে। স্পেস দেওয়া আসলে মূল বিষয় না, মূল বিষয় আপনার সময়টা নষ্ট হয়ে যাবে। তো পরবর্তীতে দেখবেন যে অন্য কিছু আপনার লেখার সময় পাবেন না। গণিত সমাধান করছেন ঠিকই কিন্তু অন্য কিছু আপনার করার সময়ই থাকবে না। ঠিক করার পর আপনার নির্ধারণ করতে হবে যে স্পেসের দিকে লক্ষ্য রাখতে হবে যে কতটুকু স্পেস আছে এবং কত লাইনের মধ্যে আমরা শেষ করতে হবে, কতটুকুর মধ্যে আমরা শেষ করতে হবে। কিছু অপ্রয়োজনীয় লাইন যদি থাকে ওগুলো বাদ দিতে হবে। পরীক্ষার খাতায় প্রয়োজনের তুলনায় স্পেস কম থাকলে অপ্রয়োজনীয় লাইন লেখা থেকে বিরত হতে হবে, এটা আমি প্রথমে বলে দিয়েছি। বিস্তারিত গণিত সমাধানের শেষে অবশ্যই উত্তর
লিখতে হবে। উত্তর না লিখলে নম্বর কাটার সম্ভাবনা আছে। উত্তর যদি না পায় পরীক্ষক, অ্যান্সার যদি আপনি না লিখেন, অ্যান্সার কথাটা যদি না লিখেন, কোনটাই অ্যান্সার যদি স্পেসিফাই না করেন, সেক্ষেত্রে পরীক্ষক হয়তো আপনার নাম্বার কেটে দিতে পারে। সম্পূর্ণ নাম্বার কাটবে না, অথবা আংশিক নাম্বার হলে কেটে দেবে। পরীক্ষার কোনো গণিত করতে গিয়ে না পারলে অযথা সময় নষ্ট করা যাবে না। পরবর্তী প্রশ্ন সমাধান করতে হবে। গণিত অংশে মাথা ঠান্ডা রাখার খুব জরুরি, মানে ওখানে খুব ঠান্ডা রাখতে হবে মাথাটা, যে একটু সময় একটু বেশি তো গণিতে যাবেই, তারপরে মাথাটা ঠান্ডা রাখতে হবে। ইয়ে করা যাবে না যে আমরা অন্যান্য পার্ট শেষ করতে হবে, ওই টেনশনটা নেওয়া যাবে না। তবে যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। পরীক্ষার যেই সময়টাতে আপনি মাথা ঠান্ডা অনুভব করেন, সেই সময়টাতে গণিত সমাধান করুন। সেটা হতে পারে প্রথমে, মাঝখানে, কিংবা শেষে। ওটা আপনার কমফোর্টেবল, যে সময় আপনি ফিল করেন ওই সময় আপনি গণিত করুন, সেটাই ভালো। কারো পরামর্শ শুনে গিয়ে আপনি প্রথমেই ম্যাথ ধরলেন, তারপর দেখা গেল সম্পূর্ণ পরীক্ষায় বাদ। আবার কারো পরামর্শ শুনে গিয়ে যে সব করার পর ম্যাথ নিয়ে বসলেন, তারপর দেখলেন যে সবই করে দিয়ে আসছেন, কিন্তু ম্যাথই আপনি করতে পারেন না সময়ের অভাবে, কিন্তু ম্যাথগুলো আপনি পারতেন। তো তার জন্য বলবো আমি যে এখন যে সময় করেন আপনার কমফোর্টেবল একটা সময় করবেন, আর যেগুলো পারেন ওগুলো করে নেন, তারপর বাকিগুলো করে এসে সময় পেলে আবার গণিতে সময় দেন। পরীক্ষার হলে প্রথমে কিংবা মাঝের অংশে গণিত করা ভালো, কারণ শেষের দিকে প্রচুর চাপ থাকে, ভুল হওয়ার সম্ভাবনাও শেষের দিকে থাকে। আচ্ছা থাক, এগুলো হলো জাস্ট জ্ঞান গর্ব কথাবার্তা, আমি যতটুকু মনে চেষ্টা করেছি। এখানে হলো শুরু হয়ে গেল যে সাম ইম্পর্টেন্ট টার্মস অফ ম্যাথমেটিক্স। এখন এই ইম্পর্টেন্ট টার্মস গুলো আপনাকে জানতে হবে। আপনি ইন্টিজার যদি না জানেন, পূর্ণ সংখ্যা বলে ফ্র্যাকশন শব্দটা যদি না জানেন, ডায়ামিটার মানে ব্যাসার্ধ, রেডিয়াস ব্যাসার্ধ, রুট স্কয়ার রুট মানে বর্গমূল, এরিয়া মানে ক্ষেত্রফল, এই যে বেসিক যে শব্দগুলো, এগুলো যদি আপনি না জানেন, তাহলে দেখা যাচ্ছে প্রশ্নটাই বুঝবেন না। একটা শব্দের জন্য সম্পূর্ণ প্রশ্নটা আপনি বুঝবেন না। তাই এই শব্দগুলো খুব সুন্দরভাবে নিজের মতো করে নোট করে পড়তে পারেন, আমাদের বইতে দেওয়া আছে, ওইটা আপনি দেখতে পারেন, আশা করি উপকার আসবে। তারপর চলে যায় একদম ম্যাথে। ম্যাথে আমি বলেছিলাম, এগুলো প্রথমে আমি বলেছি যে ইকুয়েশন, ফ্র্যাকশন, ডিজিট রিলেটেড ম্যাথ। ইকুয়েশন রিলেটেড কি ম্যাথ হতে পারে, এর মধ্যে কিছু ম্যাথ দেয়া আছে, তো সেটা হয়তো সমাধান করা আমার পক্ষে সম্ভব না, তবে এই অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব না, আমি চেষ্টা করছি অন্যভাবে বলার জন্য। ইকুয়েশন রিলেটেড, যে ইকুয়েশনটা ফর্ম করা, আপনার যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা 2-3 বার পড়ে ইকুয়েশনটা যদি আপনি ফর্ম করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ম্যাথ করা শেষ। মানে রাফে আপনি ইকুয়েশনটা গঠন করার চেষ্টা করবেন, একদম চিন্তা করে ছোট্ট করে একটা ইকুয়েশন, শুধু এক লাইনে ইকুয়েশনটা গঠন করার চেষ্টা করবেন। তারপর চলে আসি ফ্র্যাকশনে। এরকম 1/3 বলা থাকে, 1/3 অফ একজন মানুষের সেভিং এত, এই ধরনের থাকে। আবার অনেক ক্ষেত্রে থাকে যে এত অংশ স্টুডেন্ট, এই ক্ষেত্রে ফ্র্যাকশন দেখে অনেকে ঘাবড়ে যায়, যে ফ্র্যাকশনের ক্ষেত্রে আমি তো পারবো না। আসলে এগুলো প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। ডিজিট ম্যাথগুলো এরকম আসে যে 2 ডিজিট নাম্বার বা 3 ডিজিট নাম্বার হতে পারে। এইগুলো কিন্তু আসলে ইকুয়েশনই, ডিজিটের নাম্বারগুলো ইকুয়েশন। এটা হয়তো 2টা ইকুয়েশন হতে পারে, সাধারণত 2টা ইকুয়েশনই হয়। একবার বলি যে অরিজিনাল নাম্বার, এটা দিয়ে একটা ইকুয়েশন, আর ইন্টারচেঞ্জ মানে স্থান পরিবর্তন করে, ওটা একটা হতে পারে। তারপর চলে যায় পার্সেন্টেজে গিয়ে আমরা দেখলাম যে পার্সেন্টেজ বের করে দিতে বলতে পারে, যে কত পার্সেন্ট সেভিং, কিংবা কত পার্সেন্ট ডিফেক্টিভ আছে, কিংবা কত পার্সেন্ট প্রফিট হলো, প্রফিট এখনো প্রফিট চলে আসতেছে। তো পার্সেন্টেজ আর প্রফিটটার চ্যাপ্টারটা আসলে রিলেটেড চ্যাপ্টার,
তারপরে দেওয়া থাকলো যে পার্সেন্টেজ সবই দেওয়া আছে, কিন্তু বের করতে হবে টোটাল অ্যামাউন্ট, যে টোটাল কত টাকা লাভ হলো কিংবা লস হলো, কিংবা তার আয় হলো কত, টোটাল কত। পার্ট অ্যামাউন্ট বলতে আমরা যে ম্যাথগুলো এখানে বোঝানোর চেষ্টা করেছি যে কয়েকজন মানুষ থাকতে পারে, তাদের ফাইন্ড দ্য পে অফ ইচ অফিসার, প্রত্যেকের কত টাকা পাবে। হ্যাঁ, টোটাল অ্যামাউন্ট বের করতে হবে ঠিকই, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে পার্ট পার্ট করে বের করতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা করে পার্ট পার্ট করে বের করতে হবে যে কেউ কত পেল। ওখানে আছে যে ভোটের ক্ষেত্রে এরকম আসতে পারে যে ভোট কে কত ভোট পেলো। আসলে এখানে ভোটের ক্ষেত্রে দুজন ক্যান্ডিডেট থাকতে পারে, সাধারণত দুজন থাকে, তিনজন থাকতে পারে। তো এটা হলো পার্ট অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। আবার এখানে টোটাল অ্যামাউন্টও বলতে পারে এখানে যে আসলে ভোট কতটা ছিল। তারপর চলে যায় রেশিও মিক্সারে। টোটাল 92টা ম্যাথ আছে, এখানে 3টা করে প্রতিটার পার্টে দেওয়া হয়েছে। তো আমাদের একটু কুইকলি যেতে হচ্ছে, সম্পূর্ণ শেষ করতে পারবো না, সবগুলো ম্যাথ তো পরে দিতে পারবো না, যতটুকু সম্ভব। এখানে রেশিওতে অ্যামাউন্ট বের করতে বলে, রেশিও দেওয়া আছে ঠিকই, যেমন এ সার্টেন কলেজ হ্যাজ স্টুডেন্ট টিচার রেশিও অফ 11:1। এখানে রেশিও দেওয়া আছে, আপনাকে বের করতে হবে যে স্টুডেন্ট সংখ্যা কত বা টিচার সংখ্যা কত, এরকম হতে পারে। এটা হলো অ্যামাউন্ট, এটাকে আমি অ্যামাউন্ট বলছি। এটা জাস্ট যে অ্যামাউন্ট বের করতে বলছে যে কত অ্যামাউন্ট আছে এখানে, মানে এটা টিচার সংখ্যা হোক, অ্যামাউন্ট মানে সংখ্যা কি, যে এটা কি পরিমাণে আছে। আবার দ্বিতীয়তে আছে যে রেশিও দেওয়া আছে, আবার রেশিও বের করতে হবে, কিংবা অ্যামাউন্ট দেওয়া আছে রেশিও বের করতে হবে সেটা। তারপরে ইন্টারেস্ট, ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্ট, কমপ্লেক্স কম্পাউন্ড ইন্টারেস্ট দুটি আসতে পারে, দু ধরনেরই আসতে পারে, সিম্পল কম্পাউন্ড দু ধরনের আসতে পারে। এই ইন্টারেস্ট আপনাকে দেখতে হবে, ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করা শিখতে হবে। রেট দেওয়া আছে, এখানে তো আসলে থাকে সময় থাকে, রেট মানে হার দেওয়া থাকে, নাম্বার অফ ইয়ার মানে হলো সময়টা, আর ইন্টারেস্ট রেটটা হলো সুদের হারটা। তারপর দেওয়া থাকতে পারে টোটাল ইয়ারটা দেওয়া থাকতে পারে, আপনাকে বের করতে পারে, বলতে পারে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা কত। আবার রেটের ক্ষেত্রে বাকি সবগুলো দেওয়া আছে। আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আই ইকুয়াল টু পি এন আর, আই ইন্টারেস্ট, আই ফর ইন্টারেস্ট, PNR, P for principal, N number of year, আর rate of interest। এই চারটা জিনিস আসলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে তো চারটা জিনিসের তিনটা জিনিস দেওয়া থাকবে, আপনাকে একটা জিনিস বের করতে হবে। এই যে নাম্বার অফ ইয়ার চলে গেল। তারপর আমরা আসি ইনভেস্টমেন্ট। অনেক ক্ষেত্রে ফাইন্ড দ্য ইনভেস্টমেন্ট বের করতে বলে যে এত পার্সেন্ট হারে সে যদি বিনিয়োগ করতো এত টাকা লাভ হতো, এত পার্সেন্ট হারে যদি করতো তাহলে এত টাকা হতো, কম হতো। তো এরকম যে টোটাল ইনভেস্টমেন্টটা কত, এই ইনভেস্টমেন্টে তিনটা ম্যাথ দেওয়ার চেষ্টা করেছি। জাস্ট কনসেপ্টটা দাঁড় করানো। এখানে ইনভেস্টমেন্টের আপনি ইচ্ছে করলে এক চ্যাপ্টার ম্যাথ করতে পারেন, ইনভেস্টমেন্টের আপনি করে নেবেন, কিন্তু এখানে জাস্ট মাথার মধ্যে সেট আপ করা যে হ্যাঁ ইনভেস্টমেন্টের কিছু ম্যাথ আসে। তারপর ইনকাম দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ইনকাম আসে, বা দুজন ব্যক্তির ইনকাম আসে, এত ইনকাম। এক্সপেন্ডিচার আসে, ইনকাম মানে এক্সপেন্ডিচার মিলিয়ে শেষ পর্যন্ত হয়তো আপনাকে বলতে পারে যে তাদের মান্থলি ইনকাম কত, ইনকাম বের করতে বলতে পারে। তারপর চলে যায় প্রফিট লসে। প্রফিট লস একসাথেই আসে মূলত, যাতে আপনি কনফিউজিং এ পড়ে যান যে প্রফিট হলো না লস হলো। তো ওইটা বের করে প্রফিট হলে প্রফিট লিখতে হবে, লস হলে লস লিখতে হবে। তো এরকম প্রফিট অর লসের তিনটা ম্যাথ দেওয়া হয়েছে।
তারপর কস্ট প্রাইস, মানে ব্যয় কত হলো কিংবা ক্রয় মূল্য কত, একটা জিনিসের ক্রয় মূল্য কত, এটা প্রায় আসে যে সেলিং প্রাইস দিয়ে দেয়, তারপরে প্রফিট পার্সেন্টেজ দিয়ে দেয়, প্রফিট পার্সেন্টেজের পার্থক্য দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনাকে কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইসটা বের করার টেকনিক আমি এখানে দেখিয়েছি। সেলিং প্রাইস সেটাও ঠিক সেম ভাবেই সেলিং প্রাইসটা বের করতে হবে এখান থেকে। আপনাকে এখানে দেখছি কস্ট প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে, কিন্তু সেলিং প্রাইস নাই, আমরা সেলিং প্রাইস বের করে নিতে হবে। তারপর চলে এসেছে আস্কিং প্রাইস। অনেকে আস্কিং প্রাইস বলতে এখানে বিক্রেতা কতটুকু আস্ক করলো, অর্থাৎ তার ক্রয় মূল্য, একটা বিষয়ের ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, সেলিং প্রাইস 12 টাকা, সে আস্কিং প্রাইস মানে আরো বেশি আস্ক করতে পারে, তারপর ছাড় দিয়ে, এটা হলো একটা টেকনিক যে ছাড় দিয়ে বিক্রি করলো। তো সেক্ষেত্রে আস্কিং প্রাইস আসতে পারে। আস্কিং প্রাইস কিভাবে বের করে, ওটা তিনটা মেথড দিয়ে দেখানো হয়েছে। টোটাল সেল, টোটাল সেল, টোটাল সেলের তিনটা মেথড দেওয়া হয়েছে এখানে। মানে সেল কত করলো, একটা মাসে কত সেল হলো, টোটাল সেল কত হলো, একজন বিক্রেতা এই হারে বিক্রি করলে এত লাভ হয়, বা এই হারে বিক্রি করলে এত প্রফিট হয়, এরকম ধরনের দিয়ে তারপর শেষে বলতে পারে যে ফাইন্ড দ্য টোটাল সেল। টোটাল সেল কত হলো তার, যেহেতু এই হলো তার আর্নিং এর পরিমাণ, যেহেতু এই তার টোটাল সেল কত। তারপর চলে যাই আমরা স্পিড ডিস্টেন্সে। স্পিড ডিস্টেন্সে ট্রেন চলে আসে আর বোট চলে আসে। তো ট্রেনের ক্ষেত্রেও আমরা অনেকগুলো পার্ট জানি, যে ট্রেনের ক্ষেত্রে হয় স্পিড বের করতে বলে, না হয় কতটুকু ডিস্টেন্স গেছে ডিস্টেন্স বের করতে বলে। স্পিড ডিস্টেন্স দুটাই বলতে পারে। তারপর টাইমও বলতে পারে, টাইম ডিউরেশন বলতে পারে, যে কতটুকু সময় লাগলো বা কতটুকু সময় লাগবে, এরকম ধরনের। তো বোটের ক্ষেত্রে ঠিক সেম, যে তার স্পিড কত, সে কতটুকু ডিস্টেন্স গেল, তারপরে টাইম কত। তাহলে স্পিড ডিস্টেন্স টাইম, মূলত এই চ্যাপ্টারটা আসলে স্পিড ডিস্টেন্স এবং টাইমের উপর। স্পিড মানে হলো গতি, ডিস্টেন্স মানে হলো দূরত্ব, এবং টাইম তো সময় সবাই জানে। স্পিডকে অনেকে আবার ভেলোসিটিও বলে থাকে, মানে গতি, ডি দিয়েও প্রকাশ করে। চলে যায় টাইম এন্ড ওয়ার্কে। টাইম এন্ড ওয়ার্কে চলে যাই। টাইম এন্ড ওয়ার্কে ওয়ার্কার বের করতে বলতে পারে, যে একটি কন্ট্রাক্টে এতদিন সময় লাগে এতজনের, এতজন সময় লাগে এতজনের, হ্যাঁ, অতিরিক্ত ওয়ার্কার কত লাগলো, কিংবা টোটাল কত ওয়ার্কার লাগলো, ওয়ার্কার বের করতে বলতে পারে। এই ধরনের ম্যাথ আসে, তাই আমি এটার নাম ওয়ার্কার দিয়েছি, মানে ওয়ার্কার ফাইন্ড আউট করতে হবে আপনাকে। তারপর টাইম ফাইন্ড আউট করা, ওয়ার্ক টাইম, সবকিছু দেওয়া আছে কিন্তু টাইম দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা এইগুলো মূলত ঐকিক নিয়মের ম্যাথগুলো, ইউনিটারি ম্যাথডও বলতে পারেন, ওই ম্যাথগুলি এগুলো। ঐকিক নিয়ম যে ম্যাথগুলো আমরা 8, 9, 10-এ করে থাকি, ঐকিক নিয়ম, ওইগুলো হলো এটা, যে টাইম বের করা, ওয়ার্কার বের করা। তারপর পাইপ ট্যাঙ্ক, পাইপ ট্যাঙ্কটা আসলে ওয়ার্ক এবং টাইমের সাথে জড়িত, যে কত সময় ফিল আপ করবে, কত টাইম লাগবে, ওই জিনিসটা সময়টা জানতে চায়। তারপরে কতটা পাইপ লাগবে, ওইটা অনেক সময় জানতে চায়, যে কতটা পাইপ এই কাজটা করতে পারবে। তো এটা কাজের সাথে রিলেটেড, যেহেতু এখানে দেখানোর চেষ্টা করেছি। তারপর আসি পার্টনারশিপ। পার্টনারশিপের ম্যাথ প্রায় আসতে দেখা যায়। পার্টনারশিপে ইনভেস্টমেন্ট বের করতে বলতে পারে, যে
ফাইন্ড দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ ইচ, প্রত্যেক কত টাকা ইনভেস্টমেন্ট করেছিল, এগুলো আপনার জানা থাকতে হবে, বের করার কৌশল জানা থাকতে হবে। একজন প্রশ্ন করেছেন ভাই লেটার নিয়ে ডিটেলস লিখেন, কোন ধরনের লেটার রেজিস্ট্রেশন দিতে হবে। আসলে লেটার নিয়ে গতকাল আমি আলোচনা করেছি, আজকে ম্যাথ নিয়ে শুধু আলোচনা করব। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, কমেন্টে সাড়া দিবেন। একজন দেখলাম কমেন্ট করছেন সাউন্ড নাই, আমি তো জানি যে সাউন্ডে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, পার্টনারশিপে চলে আসি। পার্টনারশিপে আমরা দেখি যে এবিসি কিংবা কোনো ব্যক্তির নাম দিয়ে আসতে পারে, ব্যক্তির নাম দিয়ে আসতে পারে যে তিনজন ব্যক্তি এরকম ইনভেস্টমেন্ট করলো, এই অনুপাতে ইনভেস্টমেন্ট করলো, তাদের ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্টমেন্টটা দেওয়া থাকতে পারে কিংবা আলাদা আলাদা ইনভেস্টমেন্ট দেওয়া থাকতে পারে। তো তাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল সেটা তো জানা হতে পারে। তারপর ইনভেস্টমেন্ট বের করতে পারলে আপনি একটা টেকনিক শিখে গেলেন যে আমি ইনভেস্টমেন্ট বের করতে পারি। তারপর রেশিও, প্রফিট রেশিও কিংবা ইনভেস্টমেন্ট রেশিও, যে কোনো কিছুই আসতে পারে পরীক্ষাতে। তাই রেশিও কীভাবে বের করে ওই জিনিসটাও জানা থাকতে হবে। জাস্ট একটা চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে, কি কি চাইতে পারে, প্রশ্নে কি কি চাইতে পারে, ওগুলো আপনি নিজেই ফাইন্ড আউট করে নিন। যে এই ধরনের আপনি বিগত প্রশ্ন যদি দেখেন, খুব বিশ্লেষণ করেন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে এই ধরনের প্রশ্ন চ্যাপ্টারগুলো থেকে আসতেছে। যে এই চ্যাপ্টার থেকে বলে যে ইনভেস্টমেন্ট বের করার জন্য, তারপর রেশিও বের করার জন্য, তারপর শেয়ার অফ প্রফিট বের করার জন্য, শেয়ার অফ প্রফিট বের করতে বলতে পারে। তো শেয়ার অফ প্রফিট বের করার ক্ষেত্রে প্রফিটে আমি বললাম যে সবসময় খেয়াল রাখবেন যে কত বছরের প্রফিট এখানে বলা হয়েছে, প্রফিটটা কি হারে ভাগ হবে, ওই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। তারপর কে কত মাস ইনভেস্টমেন্ট করলো, ওগুলো খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট ডিউরেশনটা খুব জরুরি। ইনভেস্টমেন্ট ডিউরেশন না জানলে কিংবা ইনভেস্টমেন্ট ডিউরেশনটা যদি আপনি ঠিকমতো কাজে না লাগাইতে পারেন, তাহলে হয়তো আপনার ভুল রেজাল্ট আসবে। তাই খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট ডিউরেশনটা যাতে কাজে লাগে। তারপর চলে আসি মেন ডিউরেশন বা পরিমিতিতে। পরিমিতিতে যে কোনো কিছু এরিয়া বের করতে বলতে পারে, যে এটার এরিয়া কত, এরিয়া ক্ষেত্রফলের সূত্র আপনাকে জানতে হবে। ক্ষেত্রফলের সূত্রগুলো দেখে যাবেন পরীক্ষা দেওয়ার আগে, ক্ষেত্রফলের সূত্রগুলো। অনেকেই আছে বিভিন্ন চ্যাপ্টারের ইয়াগুলো নোট করে নেয়, সূত্রগুলো নোট করে নেয়, যাতে পরীক্ষার আগে রাতে এক নজর দেখে যেতে পারে। তার কারণে উনি খুব এগিয়ে থাকতে পারে অন্যদের চেয়ে। কারণ কোথায় আপনি কোন সূত্র ব্যবহার করেছেন ওটা হয়তো মাথায় আপনার থাকবে না, কিন্তু একসাথে যদি সবগুলো চ্যাপ্টার ওয়াইজ সূত্রগুলো যদি লিখে রাখেন, তাহলে সূত্র বা টেকনিকগুলো লিখে রাখতে পারেন। কোনো একটা নোটের মধ্যে আপনি টেকনিকগুলো লিখে রাখতে পারেন, চ্যাপ্টার ওয়াইজ টেকনিক লিখে রাখতে পারেন। চ্যাপ্টার ওয়াইজ আপনি ম্যাথ তো সমাধান করতেই পারেন, সমাধান লিখেও রাখতে পারেন। এই মুহূর্তে জনতা ব্যাংকের ভাইদেরকে বলবো এখন ম্যাথ লিখে করতে যাবেন না, যে আমি নোট করব, নোট করার তো এখন সময় নেই। হ্যাঁ, আপনি খাতায় প্রশ্ন পরে সমাধান করবেন, লিখে সমাধান করেন, কিন্তু নোট করতে এই মুহূর্তে যাবেন না। তবে হ্যাঁ, সূত্রগুলো আপনি একত্রিত করে রাখতে পারেন, যাতে শুক্রবার পরীক্ষা, বৃহস্পতিবার রাতে আপনি একটু সূত্রগুলো দেখলেন, সূত্রগুলো দেখে তারপর ফ্রেশ মনে ঘুম দিলেন, সকালবেলা উঠে পরীক্ষা দিলেন। আচ্ছা, তারপর গেল এরিয়া সম্পর্কে আমার বলা, যে এরিয়া বের করতে বলতে হতে পারে, এরিয়া সূত্রগুলো জানতে হবে, সবকিছুর এরিয়া সূত্র জেনে যাবেন। তারপর লেংথ মানে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য সম্পর্কে আপনার
ক্যালকুলেশন মানে এখানে এরিয়াটা থাকতে পারে, তারপরে ওয়াইড দেওয়া থাকতে পারে, মানে ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে। আমরা প্রস্থটা বের করতে হবে, প্রস্থটা বের করতে হবে। তো অন্যান্য ক্ষেত্রে অন্য কিছু দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, আপনার জিনিসটার লেন্থ বের করতে হবে। তারপর চলে আসি ব্রেথ। ব্রেথে মানে হলো ওয়াইড ব্রেথ একই কথা। তার জন্য আমি বলি যে এই ওয়ার্ডগুলো কোনগুলো সিমিলার ওগুলো জানতে হবে। ব্রেথ যে কথা বলে ওয়াইড ঠিক সেম জিনিসটাকে ওয়াইড বলে। তো ওয়াইড অনেকে জানে, ব্রেথ জানে না, আবার অনেকে ব্রেথ জানে, ওয়াইড জানে না। তো দুইটা জিনিসই জানতে হবে, সেম সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে তিনটা ব্রেথ দেখানো হয়েছে। ব্রেথ কিভাবে নির্ণয় করা হয়, কিভাবে বের করা যায়, কি কি জিনিস দেওয়া থাকলে কিভাবে বের করব ওগুলো দেখানো হয়েছে। তারপর ডাইমেনশন বলতে আসলে কয়েকটা জিনিসের যখন পরিমাপ বের করতে বলে তখন আমরা সেটাকে ডাইমেনশন বলি। পেরিমিটার বা পরিধি, পরিধি অনেক ক্ষেত্রেই পরিধিটা ক্যালকুলেশন জানতে হবে। তো সেটা আসলে ওই যে আপনি ক্ষেত্রফল নির্ণয় করলেন, সূত্র জানলেন, তো পরিধিতেও আপনার সূত্র জানতে হবে। তো পরিধি পার্টে এসে আপনার পরিধির সূত্র, বিভিন্ন জিনিসের পরিধির সূত্রগুলো আপনার জানতে হবে। তো অনেক কথাই বললাম, সমাধান করা হলো না। সমাধান করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শেষ প্রান্তে চলে এসেছি লাইভের। লাইভের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো রিটেন ম্যাথ নিয়ে অনেক কথাই বললাম, অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। তো সম্পূর্ণটা আসলে নির্ভর করে আপনার প্রিপারেশনের উপর। আগে কি প্রিপারেশন নিয়েছেন, বর্তমানে কি নিচ্ছেন। যতটুকু সম্ভব সিস্টেমেটিক্যালি প্রিপারেশনটা নিতে হবে। হ্যাঁ, একটা চ্যাপ্টার নিয়ে পড়ে থাকলেন, একদম এই চ্যাপ্টার শেষ করে আমি পরীক্ষা দিতে যাবো, তা যদি করেন তাহলে আপনার দ্বারা হলো না। আসলে প্রতিটা চ্যাপ্টার থেকে টেকনিকগুলো শেখার চেষ্টা করেন। টেকনিকগুলো শিখলে ইনশাল্লাহ আপনি পেরে যাবেন। যেহেতু এই পার্টটা আমরা দেখি নাই, এই পার্টটা একটু দেখে নেই। এখানে কি বলেছি আমি, লিখিত পরীক্ষা সবচেয়ে গুরুত্ব দিতে হবে গণিত অংশে, এটা তো আমি প্রথমেই বলেছি। সবগুলো সঠিকভাবে সমাধান করতে পারলে, আপনি যদি গণিত সবগুলো সমাধান করে দিয়ে আসতে পারেন তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। লিখিত পরীক্ষায় গণিত অংশে উন্নতি করার জন্য এগুলো দেখতে পারেন। আপনার বেসিক দুর্বল হলে সেটা কাটানোর চেষ্টা করুন। আর আমি যেটা বলে থাকি যে আসলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলো আমরা পড়েছি, আবারও পড়তে বলি। দুইটা ভার্সনে পড়া, একটা হলো বাংলা ভার্সন, একটা হলো ইংরেজি ভার্সনে। দুইটা ভার্সনে পড়তে হবে, গণিত অনুশীলন করতে হবে। ব্যাংকের প্রস্তুতির জন্য বাংলা ভার্সনের পাশাপাশি ইংরেজি ভার্সন বই, গণিত বই দেখতে পারেন। বিগত বিসিএস এবং গণিত লিখিত পরীক্ষার গণিতগুলো হাতে কলমে শেষ করতে হবে। বিশেষ করে 10 সালের পর থেকে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রশ্ন, এতে প্রশ্নের ধরন সম্পর্কে সঠিক ধারণা পাবেন। অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। বিশেষ করে যেই ফ্যাকাল্টিগুলো এই মুহূর্তে জনতা ব্যাংকে যারা পরীক্ষা দেবেন তাদেরকে বলবো আসলে ফ্যাকাল্টি নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই। আপনি বেসিক ডেভেলপ করে যান, যে কোনোভাবে আপনার টেকনিকগুলো শিখে যান, ইনশাল্লাহ আপনি সফলকাম হবেন। বিগত গণিত প্রশ্নগুলো দেখে শেষ করে অধ্যায় ভিত্তিক গণিত সমাধান করুন। আশা করি আপনাদের বিগত প্রশ্নগুলো পড়া আছে যারা যন্ত্র ব্যাংকে পরীক্ষা দিতে যাবেন।
যে সকল অধ্যায় গুরুত্ব দিতে হবে সেগুলো সম্পর্কে আমি এখানে খুব সুন্দর বলেছি। সমীকরণ গঠন, কাজ, গড়, শতকরা এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। আমার যে বিস্তারিত আলোচনা ওখানে আমি আলোচনা করেছি। প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে 50টি মডেল গণিত, এই মুহূর্তে 50টি করে পড়া সম্ভব কিনা যত ব্যাংকে যারা পরীক্ষা দিতে যাবেন। তবে হ্যাঁ, সার্বিকভাবে সবাইকে বলবো যে কমপক্ষে আপনি এক একটা টপিক থেকে 50টি ম্যাথ করার চেষ্টা করুন, খাতায় নোট করুন। নোট পরীক্ষার আগের দিন যাতে কাজে দেয়, যে আমি এতগুলো ম্যাথ করেছি, এতগুলো ম্যাথের সেট আপ আমার মাথার মধ্যে আছে। নিজের কনফিডেন্স বাড়ানো, প্লাস পরীক্ষা হলে গিয়ে তো অবশ্যই কাজে লাগবে। নবম দশম শ্রেণীর গণিত বইটার কথা কেন বলা হয়, সেটা হলো আপনার বেসিক ডেভেলপের জন্য বলা হয়, ডেভেলপমেন্টের জন্য, যে আপনি অনেক বড় বড় ম্যাথ পারেন কিন্তু আসলে ওই সিম্পল ম্যাথগুলি আপনি পারেন না। সেটা একটা সমস্যা। যে কোনো লেখকের অধ্যায় ভিত্তিক গণিত বই পড়তে পারেন, সেটা বাজারে অনেক লেখকই আছে, আমাদের সমসাময়িক অনেক লেখকই আছে। তারপরে আগরওয়ালের ম্যাথের কথা বলেছিলাম। তা আগরওয়ালের ম্যাথটা অনেক বড়, সেটা পড়তে গেলে অনেকেই সমস্যায় পড়ে। তার জন্য প্রথমে আমাদের দেশীয় রাইটারদের লেখা পড়বেন, দেশীয় রাইটারদের লেখা পড়বেন, খুব সহজে বুঝে যাবেন। গণিত উন্নীত করার জন্য সবচেয়ে ভালো কৌশল হলো প্রতিদিন গণিত অনুসরণ করা। জনতা ব্যাংকের যারা পরীক্ষা দিবেন তাদেরকে বলবো এই মুহূর্তে যতটুকুই আপনি পড়াশোনা করেছেন, গণিত অংশটাকে সবচেয়ে গুরুত্ব দিন। গণিত যতটুকু সময় আপনার ভালো লাগে গণিত করুন, অনুসরণ করুন। যতটুকু আবার খারাপ লাগে অন্য কিছু যেটা ভালো লাগে ওটা পড়তে পারেন। এক্ষেত্রে দিনের একটি সময় নির্ধারণ করে বলা হয়েছে। এটা হলো যারা সার্বিক প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে সবার উদ্দেশ্যে বলা। যে অধ্যায় অনুসরণ করেন তার প্রয়োজনীয় সূত্রগুলো লিখে রাখুন। মানে আপনি সূত্র কালেকশন করুন, যে এই চ্যাপ্টার থেকে আমি এই সূত্রগুলো শিখছি এবং পরীক্ষার হলে এই সূত্রগুলো হয়তো অ্যাপ্লাই করা লাগতে পারে। এইভাবে প্রতি অধ্যায় সূত্রগুলো লিখে বলুন, পরীক্ষার রিভাইজ দিতে সুবিধা হবে, যেটা আমি অলরেডি বলে ফেলছি। প্রিলিমিনারি পরীক্ষার মতো শর্টকাটে গণিত অনুসরণ করা উচিত নয়, কারণ দীর্ঘমেয়াদে এই অনুসরণ ক্ষতিকর হতে পারে। খাতায় লিখে বিস্তারিত গণিত সমাধান বা অনুসরণ করুন। গণিত মোটেও মুখস্থ করবেন না, কিংবা না বুঝে সমাধান করার চেষ্টা করবেন না। যদি না বুঝে গণিত সমাধান করেন সেক্ষেত্রে গণিত আপনার কোনো কাজে আসবে না। তবে সূত্র নিয়ম অবশ্যই মুখস্থ করবেন। সর্বশেষে ছোট্ট একটা গল্প আকারে কথা বলে আমি আমার লাইফ শেষ করব। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন টেস্ট এক্সাম চলছিল। তা আমাদের প্রিভিয়াস একজন বড় আপু পরীক্ষা দিতে আসছে, উনি এসএসসিতে ফেল করেছিলেন। তো আমাদের সাথে টেস্ট পরীক্ষা দিতে আসলেন। আসার পর আমি নাম বলবো না, ওনার নাম বলবো না। তো উনি আসার পর দেখলেন যে গণিত আসছে, গণিতটা উনি সমাধানও করেছেন, কিন্তু উনি যে বাসায় গণিতটা করে আসছেন ওইটার রেজাল্ট ছিল 676 এরকম টাইপের, 676 মানে 676। ওনার খুব মনে আছে যে এই ম্যাথটার রেজাল্ট হলো 676। তো উনি ওই পরীক্ষার হলে করলেন, হ্যাঁ, তখন রেজাল্টটা হলো আরো কম। হওয়ার পর উনি তো অবস্থা খুব খারাপ, ওনার টেনশনে একদম বমি টুমি করে অসুস্থ হয়ে একদম সম্পূর্ণ স্কুল সারা পড়ে গেল। তারপর জানতে পারলাম আমরা যে এরকম এরকম অবস্থা, যে পরীক্ষার হলে এসে দেখে যে আসলে রেজাল্ট দিলে না। তো আপনাদের অবস্থাও যেন, জনতা ব্যাংকে যারা পরীক্ষা দিতে যাবেন তাদের অবস্থা যেন এরকম না হয় যে আমি এটার রেজাল্ট এমন দেখে আসছি বাসায় যে এমন হবে। শুধু জনতা ব্যাংক না, সবার উদ্দেশ্যেই বলবো যে আপনি কখনোই মুখস্থ করবেন না। গণিত মুখস্থ করলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। তারপরে দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে আপনি বাসায় মুখস্থ করে গেছেন, রেজাল্ট হলো এই, তো পরীক্ষার হলে গিয়ে দেখেন রেজাল্ট ভিন্ন আসছে। পরবর্তীতে আপনার সম্পূর্ণ পরীক্ষাই দেখা গেছে
আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমি বারবার অনুরোধ করব, গণিত কখনোই মুখস্থ করবেন না, যতটুকু পারেন বুঝে বুঝে করেন। এই গণিতটা বুঝে করা গণিতটা অল্প করলেও সেটা আপনার কাজে দিবে। আর মুখস্থ করে যদি অনেক গণিত করেন লাভ নেই। রেজাল্ট মুখস্থ করে কিংবা সম্পূর্ণ গণিত মুখস্থ করে টেকনিক আপনি করতে করতে এমনিতেই মাথা ব্রেনের সেট আপ হয়ে যাবে। টেকনিক তো অবশ্যই মানে জানা থাকতে হবে, মানে টেকনিক বা সূত্র মুখস্থ করতে পারেন, কিন্তু গণিতের রেজাল্ট কিংবা সম্পূর্ণ গণিত কিভাবে করে ওই জিনিসটা মুখস্থ করার চেষ্টা করবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাদের ব্যাংকার সিলেকশন গাইডের সাথে থাকার জন্য। আপনার ব্যাংকার সিলেকশন গাইডও সবসময় আপনাদের সাথে আছে। সব কিছুতে ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের পাশে থাকার জন্য। ব্যাংকার সিলেকশন গাইড এবং আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।